নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে, আর আগামী নির্বাচনে মানুষের সমর্থন পাবে বিএনপি, মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। রাজশাহী থেকে সাখাওয়াত হোসেন সাদির পাঠানো তথ্য ছবিতে সিরাজুল মনিরের রিপোর্ট। প্রায় দেড় যুগ পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহর সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সম্মেলনকে ঘিরে সকাল থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করেন। দুপুর গড়ানোর সাথে সাথে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকরা পদ্মা নদীর ধারসহ আশপাশের এলাকায় অবস্থান নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে। এরপর সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। এসব মোকাবেলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি, কেন করছি? আমরা সম্মেলন করছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব, তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালীভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে। 2021 সালে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় 3.5 মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে 61 সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় 3.5 বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলছে রাজশাহী মহানগর বিএনপি। সিরাজুল মনির শুভ, নাগরিক। দেশে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সে বিষয়েও সতর্ক থেকে নজর রাখা হচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জানেন, আগামীকাল আমাদের মাননীয় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতায় লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয়। কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় পার্টি অফিস খোলা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, দেশে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। প্রেস সচিব কথা বলেন আসন্ন নির্বাচন নিয়েও। জানান, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বডি ক্যাম্প কেনা হচ্ছে। 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে, কোনো একটা মানে বডি ওয়ার্ন, মানে আপনার এটা চেস্টের মধ্যে এটা পড়ে থাকেন। এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরো ভালোভাবে আমরা ইনশিওর করতে পারবো। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ছাড়াও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু তো এগ্রিমেন্ট হবে, তার বাইরেও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ।
গেল এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে মনে করছে সিপিডি। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাজেট অব্যাহত না রেখে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অন্তর্বর্তীকালীন বাজেট দেয়া মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সিপিডি ডায়ালগে এসব আলোচনা উঠে আসে। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজন করে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক ডায়ালগ। এই গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের সংলাপে বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। তো দুটো জিনিস অবশ্যই করতে হবে অন্যান্য যে সংস্কারের পাশাপাশি, সেটি হচ্ছে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের নিরাপত্তা, দুটো দিতেই হবে। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমই এর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০-এ নেমে এসছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা কোন জ্বালানি দিয়ে কি ধরনের বিদ্যুৎ উৎপাদন করব, আমরা রিনিউয়েবলে যাব নাকি কোথায় যাব, এই ব্যাপারে যদি আমরা এখনই সিদ্ধান্ত না নিই, অন্তর্বর্তী সরকারের কিন্তু এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিকে আনতে হবে, সেইটা আনার পরে এক ভোটে হয়তো কিছু হবে না, তাহলে আমরা ওই গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি হয়তোবা কিছুটা আগামী। সিপিডি মনে করছে গত এক বছরে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্যাংক খাত সংস্কার অন্যতম উদ্যোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রাথমিক দায়িত্ব যেখান থেকে গণতন্ত্র ধ্বংস হয়েছে সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়া। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে এজ এ স্টপ গেট মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিচ্ছে। এই সরকারের সময় বিনিয়োগ আসেনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এতে তাদের দোষ নেই, বিনিয়োগে বাংলাদেশ অনেক নিচে। প্রতিনিয়ত আলোচনা করছি কিভাবে ধারণ করা যায়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় হাতিয়ার সহ একজন আনসার সদস্য থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান তিনি। জানান, জুলাই আগস্টে পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। এছাড়া মব রুখতে ভিডিও না করে মোবাইল ছুড়ে মারতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতি সপ্তাহে আমাদের একটা সবকিছু ঠিকঠাক থাকলে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে। এ নিয়ে সরকারের নানা ধরনের প্রস্তুতি চলছে। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সভা শেষে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় এবার নির্বাচনে হাতিয়ার সহ একজন আনসার সদস্য থাকবেন, আর প্রতিটি কেন্দ্রে হাতিয়ার সহ থাকবেন 3 জন আনসার সদস্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিব তো আলাদা। জুলাই আগস্টে প্রায় 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেসবের খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার। 2-4 দিনের মধ্যে দেয়া হবে এ বিষয়ে সার্কুলার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো
2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। গাজীপুরে সাংবাদিক হত্যা ও শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার মতো ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। সমাজে খারাপ ঘটনা ঘটলে আগে লোকজন প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ত, এখন সবাই ভিডিও করায় ব্যস্ত থাকে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়ে এবার সমালোচনা করলেন উপাচার্য ASM আমানুল্লাহ। তার অভিযোগ, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে। শিল্প খাতের সঙ্গে সংযোগহীন পাঠ্যক্রমে গড়ে উঠছে অদক্ষ প্রজন্ম। রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপ। সকালে সংলাপে অংশ নেয় উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ অনেকেই। সংলাপে পাঠ্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, কলেজে ল্যাব না থাকলেও বিজ্ঞানে দেয়া হচ্ছে পূর্ণ নম্বর, এমনকি পদার্থবিজ্ঞানের শিক্ষক দিচ্ছেন দর্শনের নম্বর ইনপুট। অনুরোধ করব সবাই যাতে সময়টার দিকে খেয়াল রাখেন। আমরা এখানে যতক্ষণ উপাচার্য বলেন, বড় বড় কোম্পানির দরকার অদক্ষ স্নাতক, যাতে সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে পাঠ্যক্রম সংস্কার নিয়ে কেউ কথা বলছে না। একটা চলমান বিষয়, সুতরাং সেই নিরিখেও আমাদের আলোচনাটা করতে হবে। সংলাপে অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএনপি নেতা আমির খসরু ও সিপিবির রুহিন হোসেন প্রিন্স সহ অনেকেই। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব। পূর্ব বিরোধের জেরে বাসায় ডেকে এনে খুন, তারপর মরদেহ টুকরো টুকরো করে ফেলে রাখা, এভাবেই ঘটানো হয় হত্যাকাণ্ড। গ্রেফতার হয়েছেন 3 আসামি। মাসুদ পারভেজের তথ্য ছবিতে জানাচ্ছেন জিহাদুল ইসলাম। মাথাবিহীন টুকরো লাশ, 2টি ট্রাভেল ব্যাগে গুজে রাখা। গাজীপুরের টঙ্গীতে এমন ভয়াবহ দৃশ্য দেখেছিল পথচারীরা গত শুক্রবার। পরে ঘটনা তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। উদ্ধার করা হয় লাশের মাথা আর গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে। 2টি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন 2টি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন 8 খণ্ড বিভক্ত লাশ দেখতে পায়। র্যাব জানায়, নিহত অলি মিয়া নরসিংদীর বাসিন্দা, আর আসামিরা তার পরিচিত। টঙ্গীতে গ্রেফতার আপেলের বাসায় 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে গুমের উদ্দেশ্যে টুকরো টুকরো করা হয় দেহ। রাত অনুমানিক 11:45 থেকে 12:00 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7 আগস্ট 2025 তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। হত্যার আগে একাধিকবার রেল লাইনের ট্রেনে চাপা দেওয়ার চেষ্টাও করেছিল আসামিরা। জানা যায়, নিহত ও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আউটসোর্সিং ও কনসুলার সেবায় পাসপোর্ট নিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, পাসপোর্ট ও কনসুলার সেবা কেন্দ্রে অন্যান্য সেবা পেলেও পাসপোর্ট সেবা পাওয়া যাচ্ছে না। ফলে অন্যত্র সেবা নিতে গিয়ে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। আরব আমিরাত থেকে জাহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। 2023 সালের ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিং ও কনসুলার সার্ভিস দিয়ে আসছে মালয়েশিয়ান কোম্পানি ফোসওয়া গ্লোবাল। দুবাইয়ের কারামা এলাকায় বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় কার্যালয় স্থাপন করে সেবা কেন্দ্রটি। এক ছাদের নিচে প্রবাসীদের সব পরিষেবা দেওয়ার আশ্বাসে শুরু হয় কার্যক্রম। আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ ওই বাংলাদেশ কনসুলেটে আপনার দাঁড়ায় থাকতে হয়, বাইরে দাঁড়ায় থাকতে হয়, রোদের মধ্যে গরমের মধ্যে। ওখানে একটু গিয়ে হয়ে যায়, আমরা বোরিং হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। অনেক সেবার মান ভালো, এবং ওইখানে জায়গা গেছে রোদ্রে গরমে দাঁড়িয়ে থাকতে হয়, ভিড়, হাজারো আদমি থাকে, মানুষ থাকে, কিন্তু এখানে অনেক ভালো একটা সার্ভিস পেলাম। কিন্তু তাদের অন্যান্য সেবায় সন্তুষ্ট হলেও পাসপোর্ট সেবা নিয়ে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। পাসপোর্ট করার জন্য গেছিলাম, এখানে জন্ম নিবন্ধন আর পাসপোর্ট ডেট ডিফারেন্স ছিল। তাই বলতেছে ওখানে যান, ক্যারামা যে ঠিক করে নেওয়ার পর অনেক বেটার হবে আমাদের জন্য, কারণ
আমাদের রুম আছে এই মানে আশেপাশে আমাদের রুম, যদি এখানে আমরা ই পাসপোর্টের সেবাগুলো পাতাম তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো। ফোসোয়া গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে ই পাসপোর্ট সেবা প্রদানের জন্য সব প্রস্তুতি সেরেছেন তারা, তবে কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে এখনো চালু করা যায়নি। আমাদের তরফ থেকে কোন ধরনের প্রতিবন্ধকতা নাই, আমরা সব ধরনের সেবা দিতেই সক্ষম এবং আমরা প্রস্তুত আছি। আমরা যদি সেই অনুমতি পাই কিংবা সেই ধরনের ট্রাফিক আমাদের কাছ থেকে ডাইভার্ট করা হয় তাহলে আমরা অবশ্যই সেই ট্রাফিক হ্যান্ডেল করতে পারবো। 2025 সালের জুন মাস পর্যন্ত 46,000-এরও বেশি প্রবাসীকে সেবা দিয়েছে। তবে প্রবাসীদের দাবি, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এই সেবা কেন্দ্র স্থাপন করলে সেবা প্রার্থীরা আরও বেশি উপকৃত হতেন। সিরাজুম মুনির শুভ, নাগরিক। এখন এই পর্যন্ত। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।